রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইরানের বিরুদ্ধে আবার যে কোনো সময় হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের। সর্বশেষ প্রস্তাবে ইরান বলেছে অবরোধ তুলে না নিলে আলোচনায় বসবে না তারা। ট্রাম্প বলেছেন চুক্তি অথবা ধ্বংস যে কোনো একটি বেছে নিতে হবে ইরানকে। ট্রাম্প বলেছেন ইরান থেকে ফেরার পথে কিউবা দখল করা হবে। কোনো অবস্থাতেই পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক মিসাইল নির্মাণ বন্ধ করবে না ইরান। আর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখা মেনে নেবে না। দুই পক্ষের এই অনড় অবস্থানের কারণে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের সম্ভাবনা শেষ হয়ে গেছে। তাছাড়া শুক্রবার ইরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে নতুন করে যে প্রস্তাব ও শর্ত দিয়েছে তাও প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার প্রস্তুতি শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, যুদ্ধ শেষ করতে ইরান নতুন প্রস্তাব দিয়েছে। তারা আমাদের সঙ্গে একটি চুক্তি করতে চায়, কিন্তু তারা যে শর্ত দিয়েছে আমি তাতে সন্তুষ্ট নই। তাদের শর্ত মেনে আমরা কোনো চুক্তি করব না, আর কোনো চুক্তি না হলে তাদের ধ্বংস করে দেওয়া হবে। আমি মনে করি তাদের সঙ্গে চুক্তি করার পথ বন্ধ হয়ে গেছে। পাকিস্তানের মাধ্যমে ইরানের পাঠানো প্রস্তাবে বলা হয়েছে আলোচনা শুরুর আগে হরমুজ প্রণালীতে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে। এছাড়া ইরানের উপর আর কোনো হামলা চালানো হবে না মর্মে নিশ্চয়তা দিতে হবে। এই শর্তে যুক্তরাষ্ট্র রাজি হলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে। বৃহস্পতিবার রাতে ইরান পাকিস্তানের কাছে প্রস্তাব পাঠায়। শুক্রবার পাকিস্তান তা পৌঁছে দেয় ওয়াশিংটন কর্মকর্তাদের কাছে। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা এমন কিছু চাইছে যা আমি মেনে নিতে পারি না। ট্রাম্প বলেন, আলোচনাটি জটিল হয়ে উঠেছে কারণ ইরানের নেতারা পরস্পরের সঙ্গে বনিবনা করতে পারছে না এবং এটি আমাদের একটি খারাপ অবস্থানে ফেলেছে। ট্রাম্প বলেন, হয় চুক্তি না হয় ইরানকে শেষ করে দেওয়া হবে। এই দুটির একটি হবে। আর কিভাবে ইরানকে শেষ করে দেওয়া হবে সে বিষয়ে আমাকে আমার জেনারেলরা অবহিত করেছেন। ট্রাম্প বলেন, আমি মানবতার খাতিরে ইরানে পুনরায় বোমা হামলা না করাকেই ভালো মনে করি, কিন্তু আমি এও চাই ইরানের হাতে কোনো পারমাণবিক বোমা থাকবে না। ইরানের বিরুদ্ধে হামলার নতুন একটি ফন্দি করেছেন ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন। যুক্তরাষ্ট্রের 1973 সালের ওয়ার পাওয়ার রেজলিউশন অনুযায়ী কোনো দেশে সামরিক অভিযান 60 দিনের বেশি স্থায়ী হলে প্রেসিডেন্টের জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। আইন অনুযায়ী ট্রাম্পের সামনে শুক্রবার পর্যন্ত সময় ছিল এই অনুমোদন নেয়ার অথবা যুদ্ধ বন্ধ করার, কিন্তু কংগ্রেসের কাছে অনুমতি নেয়ার বাধ্যবাধকতা এড়ানোর জন্য একটি কৌশলের আশ্রয় নিয়েছে ট্রাম্প প্রশাসন। সে কৌশলের কথা জানিয়ে হোয়াইট হাউস থেকে শুক্রবার চিঠি লেখা হয়েছে কংগ্রেসে। তাতে বলা হয়েছে 7 এপ্রিল যুদ্ধবিরতির আগ পর্যন্ত 40 দিন যুদ্ধ চলে। 7 এপ্রিলের পর আর কোনো যুদ্ধ হয়নি, আর শুক্রবার যুদ্ধ শুরুর 60 দিন পার হয়ে গেছে। কিন্তু যেহেতু 40 দিন পর থেকে আর কোনো যুদ্ধ হয়নি, তাই কংগ্রেসের কাছে আর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। হোয়াইট হাউসের এই চিঠির মাধ্যমে এখন এটা পরিষ্কার কেন ইরানের সঙ্গে 15 দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর একতরফাভাবে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়িয়েছেন। বস্তুত 60 দিনের মধ্যে আবার যেন যুদ্ধ শুরু না হয় সেটা নিশ্চিত করার জন্য ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন এই কৌশলের আশ্রয় নিয়েছে। বিশ্লেষকদের মতে নতুন এই কৌশলের মাধ্যমে এখন আবার কংগ্রেসের অনুমতি ছাড়াই ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের বিরুদ্ধে যে কোনো সময় যুদ্ধ শুরু করতে পারবে, আর সে প্রস্তুতি নিয়েই অগ্রসর হচ্ছে তারা। প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েল নতুন করে যে কোনো সময় ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে পারে। ওয়াশিংটনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইরানের স্পিকার মোহাম্মদ গালিবাফ বলেছিলেন এটা তাদের ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার শুরুর প্রস্তুতি ও কৌশলের অংশ। ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে পাঠানো চিঠিতে যদিও বলেছেন ইরানের সঙ্গে তাদের শত্রুতার অবসান ঘটেছে, কিন্তু প্রকাশিত খবর অনুসারে তারা নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এটাই স্পষ্ট। যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ ভরছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের যুদ্ধ জাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে যুক্তরাষ্ট্র আর্মি। মধ্যপ্রাচ্যে দায়িত্বরত মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বার্তায় তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্টকমের শেয়ার করা কিছু ছবিতে দেখা যায় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক এ বিপুল
পরিমাণ রসদ তোলা হচ্ছে। এর অনন্তরই বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিচ্ছে। শুক্রবার আল জাজিরায় প্রকাশিত খবরে বলা হয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে 6,500 টন অস্ত্র পেয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশটি আকাশ ও স্থলপথ ব্যবহারের উপযোগী গোলা বারুদ সহ মোট 6,500 টন সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক টেলিগ্রাম পোস্টে তথ্য প্রকাশ করা হয়। মন্ত্রণালয় জানায়, এসব সরঞ্জাম দুটি জাহাজ ও বেশ কয়েকটি কার্গো বিমানের মাধ্যমে ইসরায়েলে আনা হয়েছে। এরপর সেগুলো সড়ক পথে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে পৌঁছে দেওয়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, যে কোনো সময় এবং যে কোনো স্থানে শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে পুনরায় অভিযান পরিচালনার সক্ষমতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আল জাজিরার অপর এক খবরে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার ছক তৈরি করেছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, ইরানকে পরমাণু ইস্যুতে আলোচনায় বসাতে বাধ্য করার জন্য নতুন করে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র। এ ধরনের হামলাগুলো হতে পারে স্বল্পমেয়াদী ও অত্যন্ত লক্ষ্যবস্তু ভিত্তিক। ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনায় শুক্রবার জ্বালানি তেলের মূল্য আরেক দফা বেড়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হয়েছে $126। আমেরিকান সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনায় স্থবির হয়ে পড়ায় দেশটির উপর স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী বিমান হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে সেখানে পদাতিক সেনা পাঠানোর মতো কঠোর পদক্ষেপও ট্রাম্পের বিবেচনায় রয়েছে বলে জানায় এক্সিওস। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, নতুন করে ইরানে হামলা হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ধস নামতে পারে। শুধু জ্বালানি নয়, খাদ্যপণ্যের দাম ও উড়োজাহাজের ভাড়াও আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর 14 সৈন্য নিহত হয়েছেন। ফার্স্ট নিউজ এজেন্সি প্রকাশ করেছে এ খবর। শুক্রবার এই ঘটনাটি ঘটে। খবরে বলা হয়, শত্রুপক্ষের ক্লাস্টার বোমা ও আকাশ থেকে নিক্ষিপ্ত মাইন হামলার পর জানজান প্রদেশের বেশ কিছু এলাকায় বিস্ফোরক অস্ত্রের কারণে অঞ্চলটি দূষিত হয়ে পড়ে। IRGCর বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার কাজ করে আসছিলেন এবং এখন পর্যন্ত 15,000-এর বেশি বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। তবে শুক্রবারের অভিযানে আকস্মিক বিস্ফোরণে IRGCর 14 জন সদস্য নিহত হন এবং আরও 2 জন আহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননের নাবাতিহ ও সিডন এলাকার বিভিন্ন স্থানে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান থেকে ফেরার পথে তাদের আর্মি কিউবা দেশটি দখল করে নেবে। তবে প্রকাশিত খবরে একে ট্রাম্পের রসিকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বলেন, ইরান যুদ্ধ থেকে ফেরার পথে আমেরিকান আর্মি কিউবার দিকে অগ্রসর হতে পারে। ইরান থেকে ফেরার পথে আমরা আমাদের একটি বড় জাহাজ, হয়তো বিশ্বের বৃহত্তম USS আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী সেখানে পাঠাতে পারি। এটা কিউবা উপকূল থেকে প্রায় 100 গজ দূরে থামবে এবং তারপর কিউবা বলবে, অনেক ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি। এই মন্তব্য করার সময় ট্রাম্পকে ব্যঙ্গ করে হাসতে দেখা যায় এবং শ্রোতারা হেসে ওঠেন। এরপর ট্রাম্প ইঙ্গিত দেন যে মধ্যপ্রাচ্যের অভিযান শেষ হওয়ার পরপরই কিউবার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়া হবে। ভারত বাংলাদেশ সীমান্তকে ঘিরে নতুন করে যে বিতর্ক তৈরি হয়েছে তা শুধু দুই দেশের সম্পর্ক নয়, মানবাধিকার, পরিবেশ এবং রাষ্ট্রীয় নীতির গভীর প্রশ্নকে সামনে এনে দিয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো বহুদিন ধরেই ভারতের অগ্রাধিকার হলেও বাস্তবতা হলো পুরো সীমান্তে তা সম্ভব হয়নি। বিশেষ করে নদী, চরাঞ্চল, জলাভূমি এবং দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে অনেক জায়গা এখনো ফাঁকা রয়ে গেছে। এই ফাঁকা জায়গাগুলোকে কেন্দ্র করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিকল্প উপায় খুঁজতে শুরু করেছে। আর সেই খোঁজ থেকেই উঠে এসেছে এমন এক ধারণা যা একই সঙ্গে বিস্ময়কর, বিতর্কিত এবং অনেকের মতে বিপজ্জনক: কুমির ও বিষধর সাপকে প্রাকৃতিক নিরাপত্তা প্রাচীর হিসেবে ব্যবহার করা। এই ধারণার পেছনে যে বাস্তবতা রয়েছে তা অস্বীকার করার উপায় নেই। ভারত বাংলাদেশ সীমান্ত প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ, যা বিশ্বের অন্যতম জটিল আন্তর্জাতিক সীমান্তগুলোর একটি। এই সীমান্ত শুধু দুই দেশের ভূখণ্ডকে আলাদা করে না, বরং এক সময়ের অভিন্ন সংস্কৃতি, ভাষা ও ইতিহাসের মধ্যেও বিভাজন সৃষ্টি করেছে।
1947 সালের বিভাজনের ফলে যে সীমারেখা তৈরি হয়েছিল তা কাগজে আঁকা হলেও বাস্তবে তা মানুষের জীবন, সম্পর্ক এবং চলাচলের ওপর গভীর প্রভাব ফেলেছে। সীমান্তের দুই পাশে এখনো একই ভাষা, একই সংস্কৃতি, একই পারিবারিক বন্ধন দেখা যায়। ফলে এই সীমান্তকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা সবসময় একটি চ্যালেঞ্জ। ভারতের দৃষ্টিকোণ থেকে প্রধান উদ্বেগের জায়গা হল অনিয়ন্ত্রিত অভিবাসন ও চোরাচালান। বিশেষ করে পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম দীর্ঘদিন ধরে এই সমস্যার মুখোমুখি। ভারত সরকার বারবার দাবি করেছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে মানুষ প্রবেশ করছে, যা দেশের জনসংখ্যার ভারসাম্য, নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। যদিও এই দাবির পক্ষে নির্ভরযোগ্য পরিসংখ্যান সবসময় পাওয়া যায় না, তবুও রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে। এই প্রেক্ষাপটে সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু হয় এবং ধীরে ধীরে প্রায় 3000 কিলোমিটার এলাকায় তা স্থাপন করা হয়। কিন্তু সমস্যা তৈরি হয় সেই সব জায়গায় যেখানে নদী প্রবাহিত, ভূমি জলমগ্ন বা যেখানে মানুষের বসতি সীমান্তের একেবারে কাছাকাছি। এসব জায়গায় স্থায়ী কাঠামো তৈরি করা কঠিন, কখনো কখনো অসম্ভব। বর্ষাকালে নদীর গতিপথ পরিবর্তন হয়, চর জেগে ওঠে, আবার বিলীন হয়ে যায়। ফলে স্থায়ী বেড়া সেখানে কার্যকর থাকে না। এই বাস্তব সীমাবদ্ধতা থেকেই উঠে আসে প্রাকৃতিক বাধা ব্যবহারের ধারণা। যুক্তিটি সরল, যদি মানুষকে ভয় দেখিয়ে বা নিরুৎসাহিত করা যায় তাহলে তারা ওই পথ ব্যবহার করবে না। আর সেই ভয় সৃষ্টির জন্য প্রাকৃতিক শিকারী প্রাণী যেমন কুমির ও বিষধর সাপ ব্যবহার করা যেতে পারে। কাগজে কলমে এই ধারণা হয়তো চতুর বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি কতটা কার্যকর, নৈতিক বা নিরাপদ, সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথমত, এই ধারণার সবচেয়ে বড় সমস্যা হলো এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি। একটি কুমির বা সাপকে নির্দিষ্ট একটি সীমার মধ্যে আটকে রাখা সম্ভব নয়, বিশেষ করে সেটি যখন একটি খোলা নদী বা জলাভূমিতে ছেড়ে দেয়া হয়। নদীর স্রোত, বন্যা, পরিবেশগত পরিবর্তন সবকিছু মিলিয়ে প্রাণীগুলো খুব সহজেই সীমান্ত অতিক্রম করতে পারে এবং আশেপাশে জনবসতিতে ঢুকে পড়তে পারে। তখন তারা আর সীমান্তরক্ষী নয়, বরং সাধারণ মানুষের জন্য হুমকিতে পরিণত করবে। দ্বিতীয়ত, এই প্রাণীগুলো কোনোভাবেই মানুষকে আলাদা করতে পারবে না। কে সীমান্ত অতিক্রম করছে, কেন করছে, সে কোন দেশের নাগরিক, এসব তাদের কাছে অর্থহীন। ফলে তারা স্থানীয় জেলে, কৃষক, শিশু কিংবা সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের উপর আক্রমণ করতে পারে। এতে নিরীহ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়বে, যা একটি রাষ্ট্রের দায়িত্বের পরিপন্থী। তৃতীয়ত, পরিবেশগত দিক থেকে এই পরিকল্পনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কুমির বা নির্দিষ্ট প্রজাতির সাপ সব জায়গায় স্বাভাবিকভাবে বসবাস করতে পারে না। তাদের একটি নির্দিষ্ট আবাসের স্থল, খাদ্য চক্র এবং পরিবেশগত ভারসাম্য প্রয়োজন। যদি তাদের এমন এলাকায় স্থানান্তর করা হয় যেখানে তারা স্বাভাবিকভাবে নেই, তাহলে তারা হয় বেঁচে থাকতে পারবে না, নয়তো স্থানীয় বাস্তুতন্ত্রকে অস্থিতিশীল করে তুলবে। একটি নতুন শিকারী প্রজাতি হঠাৎ করে কোনো এলাকায় প্রবেশ করলে তা খাদ্যচক্রে বড় পরিবর্তন আনতে পারে, যা দীর্ঘমেয়াদে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। চতুর্থত, এই পরিকল্পনা মানবাধিকারের প্রশ্ন তোলে। অভিবাসন একটি জটিল সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়। কেউ যদি সীমান্ত অতিক্রম করে তার পেছনে নানা কারণ থাকতে পারে: দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, সহিংসতা বা জীবিকার সন্ধান। এসব সমস্যার সমাধান কুমির বা সাপ দিয়ে করা যায় না, বরং এটি একটি কঠোর, অমানবিক এবং অপ্রাতিষ্ঠানিক পদ্ধতি হিসেবে দেখা হয়, যা আন্তর্জাতিক মানবাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক। অনেক মানবাধিকার কর্মী মনে করেন এই ধরনের চিন্তাভাবনা আসলে একটি বৃহত্তর রাজনৈতিক প্রবণতার অংশ, যেখানে অভিবাসীদের হুমকি হিসেবে উপস্থাপন করা হয় এবং কঠোর পদক্ষেপকে বৈধতা দেওয়া হয়। এতে করে সীমান্ত এলাকায় বসবাসকারী নির্দিষ্ট সম্প্রদায়, বিশেষ করে ভাষাগত বা ধর্মীয় সংখ্যালঘুরা বেশি চাপে পড়ে। নাগরিকত্ব নিয়ে সন্দেহ, পরিচয় প্রমাণের চাপ, প্রশাসনিক হয়রানি সব মিলিয়ে তাদের জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। অন্যদিকে বাস্তবিক দিক থেকে এই পরিকল্পনার কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। একটি খোলা নদীতে কুমির ছেড়ে দিলে তার সীমান্ত পাহারা দেবে, এই ধারণা বাস্তবসম্মত নয়। নদীর স্রোত, মৌসুমি পরিবর্তন, খাদ্যের অভাব সব মিলিয়ে প্রাণীগুলো হয়তো দ্রুতই অন্যত্রে চলে যাবে বা মারা পড়বে। একইভাবে সাপও নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকবে না। ফলে যে উদ্দেশ্যে তাদের ব্যবহার করার কথা ভাবা হচ্ছে তা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম।
বিশ্বের অন্য কোথাও আধুনিক সময়ে এমন উদাহরণ প্রায় নেই যেখানে সীমান্ত রক্ষায় প্রাকৃতিক শিকারী প্রাণী ব্যবহার করা হয়েছে। ইতিহাসে বিভিন্ন সময় প্রাকৃতিক বাধা যেমন পাহাড়, নদী, মরুভূমি ব্যবহার করা হয়েছে, কিন্তু সচেতনভাবে প্রাণীকে অস্ত্র হিসেবে ব্যবহার করার ধারণা খুবই বিরল এবং বিতর্কিত। এই পুরনো বিতর্ক আসলে একটি বড় প্রশ্নের দিকে ইঙ্গিত করে। সীমান্ত নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা উচিত? প্রযুক্তি, কূটনীতি, স্থানীয় জনগণের সহযোগিতা এসবই হতে পারে কার্যকর উপায়। নজরদারি, ড্রোন, স্মার্ট ফেন্সিং, সেন্সর প্রযুক্তি এসব ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সহযোগিতা ও তথ্য আদান প্রদানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবশেষে বলা যায়, কুমির বা সাপ দিয়ে সীমান্ত রক্ষা করার ধারণা যতটা নাটকীয়, বাস্তবে তা ততটাই সমস্যা সংকুল। এটি যেমন মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে পারে, তেমনি পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। সবচেয়ে বড় কথা, এটি একটি জটিল মানবিক সমস্যার সহজ কিন্তু ভুল সমাধান খোঁজার চেষ্টা, যা দীর্ঘমেয়াদে আরও বড় সংকট তৈরি করতে পারে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে পাকিস্তান সৌদি আরবে হাজার হাজার সেনা সদস্য, যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমান এবং সহায়তাকারী বিমানের সমন্বয়ে গঠিত এই সামরিক বহরটি ইতোমধ্যে দেশে মোতায়েন করা হয়েছে। কিন্তু পাকিস্তান কেন সৌদি আরবে এই সময় সেনা মোতায়েন করল, সেই বিশ্লেষণ থাকছে আজকের প্রতিবেদনে। গত বছরের সেপ্টেম্বরে ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত হয় প্রতিরক্ষা চুক্তি। এরপর দুদেশের মধ্যে প্রথম দৃশ্যমান সামরিক পদক্ষেপ ছিল সৌদি আরবে পাকিস্তানের সেনা পাঠানো। এই মোতায়েন এমন এক সময় ঘটল যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা চলছিল, যার লক্ষ্য ছিল ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটানো। 1960-এর দশক থেকেই সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দুদেশের মধ্যে ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ, ফলে সামরিক ক্ষেত্রে আগে থেকেই এক ধরনের বোঝাপড়া ছিল। পাকিস্তান যখন কোনো সংকটে পড়েছে, সৌদি আরব পাশে এসে দাঁড়িয়েছে। সৌদি আরব বহু বছর ধরে বিনিয়োগ এবং ঋণের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করেছে এবং দেশটির ধর্মীয় শিক্ষায় ব্যাপক অবদান রেখেছে। এর মধ্যে রয়েছে মসজিদ এবং অন্যান্য ইসলামী প্রতিষ্ঠানে অর্থায়ন। উপসাগরীয় রাজতান্ত্রিক এই দেশটিতে 25 লক্ষেরও বেশি প্রবাসী পাকিস্তানি বসবাস করেন, যাদের পাঠানো রেমিটেন্স পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী করতে বড় ভূমিকা পালন করে। শুধু তাই নয়, রিয়াদ বিভিন্ন সময় পাকিস্তানের বেশ কিছু রাজনৈতিক সংকটেও হস্তক্ষেপ করেছে। পাকিস্তানকে সামনে রেখে আঞ্চলিক বিষয়ে সৌদি আরব ভূমিকা রাখার চেষ্টা করে। গত বছর সৌদি আরব পাকিস্তান এবং তার প্রতিবেশী ভারতের মধ্যে উত্তেজনা প্রশমিত করতে সাহায্য করেছিল। পাকিস্তানকে সবসময় সৌদি আরবের সবচেয়ে ঘনিষ্ঠ অ-আরব মিত্র হিসেবে অভিহিত করা হয়। ইসলামাবাদও সৌদি আরবের সাথে সম্পর্ককে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক অংশীদারিত্ব বলে গণ্য করে। সামরিক দিক থেকে বলতে গেলে পাকিস্তান গত কয়েক দশক ধরে হাজার হাজার সৌদি সৈন্যকে প্রশিক্ষণ দিয়েছে। 2025 সালের কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর দুদেশের পুরনো সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়। এই চুক্তির শর্ত অনুসারে উভয় দেশ যে কোনো এক দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয়ের বিরুদ্ধে আক্রমণ হিসেবে বিবেচনা করবে। গাজা যুদ্ধের মধ্যে কাতারে ইসরায়েলের বিমান হামলার কয়েকদিন পরেই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। ওই হামলায় কাতারে থাকা হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই ঘটনা উপসাগরীয় দেশগুলোর উপর ইসরায়েলের সরাসরি হামলার একটি উদাহরণ ছিল। এই দেশগুলো যে ইসরায়েলের হামলা থেকে নিরাপদ নয় তা প্রমাণিত। এই হামলার ঘটনা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগে নতুন মাত্রা যোগ করে। এরপর পাকিস্তানের সাথে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারে সৌদি আরব সক্রিয় হয়ে ওঠে। এরপরও এই চুক্তিকে সৌদি আরবের নিরাপত্তায় পাকিস্তানের নিশ্চয়তা হিসেবে দেখার চেয়ে বরং সংহতি এবং কৌশলগত সহযোগিতার একটি রাজনৈতিক চিহ্ন হিসেবে দেখা হয়েছিল। তবে সামরিক বিশ্লেষকরা সৌদি আরবে সেনা পাঠানোর এই পদক্ষেপকে মূলত প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের একটি প্রক্রিয়া হিসেবে দেখছেন। একই সাথে এই সেনা পাঠানোর ঘটনাকে কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা যেতে পারে, কারণ এমন এক সময় এই সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় যখন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার আয়োজন করা হয়েছিল। এই যুদ্ধবিরতির ব্যাপারে সৌদি আরবের প্রকাশ্য সমর্থন ছিল। ইরানের
ইরানে আগ্রাসনের ব্যাপারে সৌদি আরব সামরিক পদক্ষেপের চেয়ে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের উপর গুরুত্ব দিয়ে আসছিল। অনেক বিশ্লেষক মনে করেন সৌদি আরবে সেনা পাঠানোর পাকিস্তানের এই পদক্ষেপ ইরানের প্রতি একটি সূক্ষ্ম বার্তাও বলা যেতে পারে, যাতে তারা আলোচনায় কিছুটা নমনীয় হয়। তেহরানের সাথে পাকিস্তানের শক্তিশালী সম্পর্ক থাকা সত্ত্বেও এই মোতায়েন ইঙ্গিত দেয় কোনো সংঘাত বা কূটনৈতিক অচলাবস্থার ক্ষেত্রে ইসলামাবাদ শেষ পর্যন্ত 2025 সালের প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পক্ষ নিতে পারে। সেনা পাঠানোর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরবকে আশ্বস্ত করেছিলেন যে তার দেশ এই উপসাগরীয় মিত্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। অন্যদিকে সামরিক বাহিনী মোতায়েনের দিন সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান পাকিস্তানি প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পাকিস্তান ওয়াশিংটন ও তেহরানের পাশাপাশি রিয়াদের সাথেও ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। এই কারণে ইসলামাবাদ যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করার উদ্যোগ নিতে পেরেছিল। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তেহরানকে জোর দিয়ে বলেছিলেন, যে কোনো আঞ্চলিক যুদ্ধে পাকিস্তান রিয়াদের সাথে চুক্তিবদ্ধ, অর্থাৎ এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়লে পাকিস্তান নীরবে বসে থাকতে পারবে না, তাদের সৌদি আরবের পাশে দাঁড়াতে হবে। এটি ছিল ইরানের কাছে পাকিস্তানের একটি শক্তিশালী বার্তা। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছিল। ইরান তখন সৌদি আরবের কাছ থেকে এই নিশ্চয়তা চেয়েছিল যে তাদের উপর হামলার জন্য সৌদি ভূখণ্ড এবং আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। ইসাকদার তখন সৌদি আরবকে এই বার্তাটি পৌঁছে দিয়েছিলেন। মার্চের শুরুর দিকে সৌদি আরব তেহরানকে বলেছিল তারা যুক্তরাষ্ট্রের সাথে ইরানের দ্বন্দ্বের কূটনৈতিক সমাধান পছন্দ করে। সাথে এই কথাও জানিয়েছিল এইসব দেশের রাজনৈতিক অস্থিরতার মাধ্যমে রাজতন্ত্রকে হুমকিতে ফেলা এবং জ্বালানি খাতের উপর হামলা হলে রিয়াদ পাল্টা জবাব দিতে বাধ্য হতে পারে। সৌদি আরবের এই বার্তাটি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি ভাষণের আগে দেওয়া হয়েছিল। এই বার্তা পাওয়ার পর তিনি তেহরানের কর্মকাণ্ডের জন্য প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছিলেন। এই পদক্ষেপকে বেসামরিক লক্ষ্যবস্তুতে ইরানি হামলার ফলে যে আঞ্চলিক ক্ষোভ সৃষ্টি হয়েছিল তা প্রশমিত করার চেষ্টা হিসেবে দেখা হয়েছিল। এই বার্তা পাঠানোর আগে সৌদি আরবে অবস্থিত বেশ কিছু অবকাঠামোতে ইরান হামলা চালিয়েছিল, যার মধ্যে প্রধান ছিল রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। একই সাথে সৌদি আরবের একাধিক তেল ক্ষেত্রে হামলার ঘটনা ঘটে। এর ফলে সৌদি আরবের তেল উৎপাদনেও বিঘ্ন ঘটে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের নিরাপত্তায় পাকিস্তানের সমর্থনের বিষয়টি সামনে আসে। ইরানি হামলার এই সময়ে আরও একটি বিষয় স্পষ্ট হয় যে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তায় মার্কিন যুক্তরাষ্ট্র সক্ষম নয়। এ সময় এসব দেশে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সরিয়ে ইসরায়েলে নেওয়া হয়। এ থেকে প্রমাণ হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তায় যতটা আন্তরিক, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর জন্য ততটা নয়। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সৌদি আরবে হামলা বন্ধের উপায় নিয়ে আলোচনা করতে রিয়াদ সফর করেন। এই আলোচনার পর পাকিস্তান মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করে। পাকিস্তান সফলভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফায় 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর করতে সক্ষম হয়। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অনিশ্চয়তা এবং সব পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টার কারণে পাকিস্তান চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তির মর্যাদা রক্ষার লক্ষ্যে পাকিস্তান শেষ পর্যন্ত কাজ করবে, তাতে কোনো সন্দেহ নেই। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।